আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স। পাওলো দিবালাকে নিয়ে আপনাদের অনেকেই মনে অনেক রকমের সংশয় বা অনেক কনফিডেন্স তৈরি হয়েছে। আবার অনেকেই দাবি করে বসছেন যে পাওলো দিবালাকে সামনের এই ম্যাচে আজকে যেই রাতে 2:30টার মাঝে ম্যাচ যেটা আছে ওইটাতে রাখতেই হবে। অনেকেই এরকম দাবি করে বসছেন। দেখুন আমি বলি, আগেও বলছি এখনো বলতেছি, ফুটবল এটা কিন্তু আবেগের জায়গা নয়। এটা একটা টেকনিক্যাল ডিসিশন নিতে হয়। একটা টেকনিকের মাধ্যমে একটা টিম বিল্ড আপ করার পরে এক একটা গোল কিন্তু পায়। এখানে কিন্তু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না। এখানে যদি আপনি আমরা সবাই যদি আবেগ দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা ডি মারিয়াকে আরো 4-5 বছরের জন্য রেখে দিতাম আর্জেন্টিনায়। সে সার্ভিস দিতে পারুক কিংবা না পারুক। এখন দিবালার বিষয় যেটা হচ্ছে, দিবালা কিন্তু কি ধরনের ফুটবলার এটা আমাদের একটু দেখতে হবে। এখন সামনের ম্যাচ আমরা দেখেছি লিওনেল স্ক্যালোনি 3-5-2 ফরমেশনে ম্যাচটা স্টার্ট করেছেন। পরে ওই যে 2 ফরমেশনে একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে পাওলো দিবালাকে নামিয়েছেন। এখন ফাইনাল থার্ডে লিওনেল স্ক্যালোনি যেহেতু আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো আর্জেন্টিনাকে সবসময় একটা ডিফেন্ডিং মনোভাব নিয়ে খেলাটা খেলতে হয়। সো ফাইনাল থার্ডে যদি নিকো গঞ্জালেসকে খেলায়, সে কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারে। সে কিন্তু নিচে নেমে এসে মিডফিল্ডে বা ডিফেন্সে নেমে এসে সে কিন্তু ডিফেন্সও করে। সো পাওলো দিবালা কিরকম ফুটবলার? পাওলো দিবালা হচ্ছে সে অ্যাটাকের জন্যই বেস্ট। এখন নিকো গঞ্জালেস আর পাওলো দিবালাকে যদি সমান করি তাহলে অবশ্যই পাওলো দিবালা নিঃসন্দেহে বেস্ট। কিন্তু আপনি যদি ডিফেন্সও করেন, যদি অ্যাটাকও করেন, তাহলে আমি বেছে নেব কিন্তু নিকো গঞ্জালেসকে। কারণ নিকো গঞ্জালেস অনেক ডিফেন্সে অনেক সাহায্য করে। এখন এই আর্জেন্টিনা যদি যেদিন ফুল অ্যাটাক মেন্টালিটি খেলবে ওই দিন কিন্তু পাওলো দিবালাকে স্টার্টিং লাইনআপে রাখতে পারে। যেদিন হার্ড ম্যাচ হবে ওই দিন কিন্তু অন্য কাউকে রাখতে হবে। কারণ পাওলো দিবালা সে অ্যাটাক করে কিন্তু আবার ডিফেন্সে ফিরে আসে না, বা মিডফিল্ড পর্যন্ত আসলেও সে কিন্তু ডিফেন্সে নামে না। সো এটা একটা মাইনাস হয়ে যায়। এখন আপনি পাওলো দিবালাকে রাইট উইঙ্গার খেলাইতে পারেন, লাউতারো মার্টিনেজকে সিএফ এ খেলাইতে পারেন, লেফট উইঙ্গে খেলাইতে পারেন ধরেন আলভারেজকে। তিনজনকে যদি ফরওয়ার্ডে খেলান তাহলে নিচে কিন্তু ডিফেন্স করবে 3জন মিডফিল্ডার আর চারজন ডিফেন্ডার। সো 7জন হয়ে যায়, কম হয়ে যায়। আর্জেন্টিনা কিন্তু সব সময় সবাই একসাথে মিলে ডিফেন্স করে। ধরুন এক সময় মেসি ছিল, ধরেন লিওনাল মেসি একটা সময়, লিওনাল মেসি ওনার রিপ্লেসমেন্ট আর হয়তো আসবে না। তো লিওনেল মেসির সাথে পাওলো দিবালার তুলনা করলে হবে না। লিওনেল মেসি যা দিয়েছেন আর্জেন্টিনাকে সেটা কিন্তু পাওলো দিবালা দিতে পারবে না। এখন লিও মেসির চিন্তা বাদ দিয়ে আপাতত পাওলো দিবালাকে নিয়ে গবেষণা করতে হবে। এখন ফুটবল যেহেতু টেকনিক্যাল বিষয়, সেহেতু পাওলো দিবালাকেও টেকনিক করে মাঠে নামাতে হবে। এখন আপনারা অনেকে মনে করতেছেন যে পাওলো দিবালাকে স্টার্টিং লাইন আপে রাখবে কি রাখবে না এটা লিওনেল স্ক্যালোনির একার ডিসিশন। এটা কিন্তু তার একার ডিসিশন না। এটা কিন্তু তারা 4-5 জন যে সহকারী যে কোচগুলো আছে সবাই মিলে একটা টেকনিক্স বের করে এরপরে স্টার্টিং লাইন আপটা তারা সাজায়। তো সেখানে আপনারা আবেগ দিয়ে যদি বলেন পাওলো দিবালাকে রাখে নাই, এটা তার সাথে অন্যায় হয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। ফুটবল কিন্তু আবেগের জায়গা না। তো সেহেতু টেকনিক দিয়ে নামাইতে হবে। পাওলো দিবালা যদি ওই রকম ফুটবল খেলতো, ওই রোলে ফুটবল খেলতো, তাহলে কিন্তু লিওনেল স্ক্যালোনি তাকে অবশ্যই নামাইতো। এখন পাওলো দিবালা যদি অন্য কোনো দেশের হতো, সে কিন্তু সব সময় ওদের ওদের স্টার্টিং লাইনআপে থাকতে পারতো, তারা যদি ডিফেন্ডিং না হইতো। এখন আর্জেন্টিনা আপনাকে চিন্তা করতে হবে, আর্জেন্টিনা অনেক ডিফেন্স বেশি করে অ্যাটাকের চাইতে। তো সেহেতু সেখানে ডিফেন্স করে যে এমন ফরওয়ার্ডও কিন্তু আছে। নিকো গঞ্জালেস কিন্তু লেফট উইং রাইট উইং এ খেললেও সে কিন্তু ডিফেন্স করে। আলভারেজ কিন্তু অনেকটাই ডিফেন্স করে, বাট ডিফেন্স করে না একমাত্র লাউতারো মার্টিনেজ। এই প্লেয়ারটা মিডফিল্ডের নিচে নামেই না, মিডফিল্ডেও আসে না, সে ফরওয়ার্ড কিন্তু ডি বক্সে থাকে। যাক, সেটা যেহেতু তার জায়গা। এখন পাওলো দিবালা যদি ফরওয়ার্ড হইতো সে কিন্তু স্টার্টিং লাইনআপে থাকতে পারতো। এখন সে কিন্তু ফরওয়ার্ড হইলেও সে কিন্তু পিওর স্ট্রাইকার না, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার বা রাইট উইঙ্গার। এখন তার কিন্তু কিছুটা নিচে নেমে বিপক্ষ দলের অপোনেন্টের লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এগুলোকে তো ধরতে হবে, এগুলাকে প্রেসার ক্রিয়েট করতে হবে বল নেওয়ার জন্য। এখন সে তো মেসি না যে তাকে ডিপল ম্যাকঅ্যালিস্টার এনজোরা বল অন্যদের কাছ থেকে নিয়ে যে বল পাস দিবে, যে ও কতক্ষণে বল বানাবে এটার দিকে তাকায় থাকবে। সে হচ্ছে পাওলো দিবালা। সে অন্যদের মতোই একজন প্লেয়ার। সে 10 নম্বর জার্সি খেলুক, যত নম্বর জার্সি
পদ্ধতিতেই খেলুক না কেন। তো সবসময় বলেছি, এখনো বলতেছি যে ফুটবলটা আবেগের জায়গা না, আবেগ দিয়ে বিবেচনা না করে বিবেক দিয়ে বিবেচনা করেন, তাহলেই বুঝতে পারবেন। ফুটবল যেহেতু টেকনিক্যাল বিষয়, টেকনিক দিয়ে আপনাকে বুঝতে হবে যে পাওলো দিবালা কিরকম, মানে কোন স্টাইলের খেলোয়াড়। আমি কিন্তু পাওলো দিবালাকে এখানে কোনো রকম ছোট করছি না। পাওলো দিবালা কোন স্টাইলের খেলোয়াড় এবং আর্জেন্টিনা কোন স্টাইলে খেলা খেলে, এই জন্যই পাওলো দিবালার সাথে মানে কম্বিনেশনটা আর্জেন্টিনার সাথে এত ভালো না। এবং আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, আলেজান্দ্রো গার্নাচো যে প্লেয়ারটা, এটার সাথে ও কি রোনালদো সাপোর্ট করে না কি সাপোর্ট করে, আর্জেন্টিনার ফেডারেশন এত কিছু দেখে না, আর্জেন্টিনার কোচ এত কিছু দেখে না। ও ও এত কিছু যদি দেখতো, ওকে তো মানে ম্যাচে নামাইতো না। তো এত কিছু আর্জেন্টিনা দেখে না। ও কিন্তু ডিফেন্স কম করে, এই জন্য ওকেও কিন্তু বেশি একটা সুযোগ দেয় না, বা এখনো বয়স কম এই জন্য বেশি একটা সুযোগ দেয় না। আর্জেন্টিনা কিন্তু বেছে বেছে ওই রকম প্লেয়ার নেই যারা ডিফেন্স করে, যারা ফরওয়ার্ড হলেও ফরওয়ার্ডের সাথে সমান তালে ডিফেন্স করে যায়, এরকম প্লেয়ারকে আর্জেন্টিনা বেশি গুরুত্ব দেয়। সো আপনার বুঝতে হবে আর্জেন্টিনা কোন স্টাইলে ফুটবল খেলে আর পাওলো দিবালা কোন স্টাইলে ফুটবল খেলে। সো এই জিনিসটা যদি আপনি একটু বুদ্ধি খাটায় বোঝেন তাহলেই বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।